চারজন পূর্ণবয়স্ক লোক না থাকলে আমি মামলাটা করতে পারবো? হ্যাঁ পারবেন। পারবো না, 100% পারবেন। পারবো না, শরিয়ার আইনের পারবো না। হুজুর আপনি গায়ের জোর দেখাচ্ছেন, পারবো না আমি। শরিয়া আপনি মুখের জোর দেখাচ্ছেন। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান। আচ্ছা আমি থামলাম, আপনি আমারে বুঝান কেমনে পারবেন। আজকে যদি আপনার পক্ষে যদি কোনো আলেম থাকতো তাহলে আমি কিতাবপত্রগুলো দেখাতে পারতাম। না আমি আলেম না, আমাকেই দেখান কিতাবপত্র। আমি মামলা করতে পারবো কিনা সেটা আমি আলেম না, আমাকেই দেখান। যদি হ্যাঁ মামলা করতে পারবেন। বলেন। মহিলা যদি যে অভিযোগ করে যে এই পুরুষ আমার সাথে সম্পর্ক করেছে, আমার সম্মতি ছিল না, মহিলার আবেদনের উপর মামলা রুজু হবে। তারপরে শরীয়তের ভিত্তিতে পুরুষ ব্যক্তিটাকে চারজন সাক্ষী না থাকলেও সেক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকাব, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে সে উপযুক্ত দলিল পেশ করবে যে আমাকে এইভাবে ধর্ষণ করা হয়েছে, আমি প্রমাণ দিলাম, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। সেই উপযুক্ত প্রমাণটা কি হুজুর? আপনি তো সব কথা এড়ায় যাচ্ছেন। সেই উপযুক্ত প্রমাণ একমাত্র প্রমাণ হচ্ছে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে না। একমাত্র প্রমাণ এইটা না, একমাত্র প্রমাণ এটা। যদি চারজন, আপনি তো গায়ের জোর না, ওই যে বললাম মুখের জোরে করতেছেন। আপনি আরেকটা প্রমাণের কথা বলেন আমাকে, আরেকটা প্রমাণের কথা বলেন। এই যে আমি একটা দলিল দিয়ে দিলাম। কি দলিল? কি দলিল বলেন? এটা হাদিস। হাদিস থেকে ইসলামী শরিয়া, হাদিস থেকে ইসলামী শরিয়া স্পষ্ট আনা হয়েছে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ধর্ষক যে অস্বীকার করলো, সে তো অস্বীকার করলো, তো যে ধর্ষিতা সে উপযুক্ত প্রমাণ পেশ করবে যে আমি ধর্ষণের শিকার হয়েছি। সেটা কি? পরবর্তীতে শরিয়া আদালতের দায়িত্ব। উপযুক্ত প্রমাণটা কি? ডিএনএ টেস্ট? সে যে না, ডিএনএ হতে পারে, ডিএনএ টেস্ট তো শরীয়ত নিষেধ করে না। তাহলে সমস্যা কি? তাইলে আপনি প্রথমে যে প্লয়টা নিলেন সেই প্লয়টা কি? মানে এটার সাথে এটা তফাৎটা কি? আমি বুঝলাম না তো তফাৎটা কি। আপনি যদি ডিএনএ টেস্ট আনেন সামনে, তাহলে আর আমি কি উপযুক্ত প্রমাণ? আপনি প্রচলিত আইনও শুধু ডিএনএ টেস্টের উপরে বিচার কার্য হয় না, সেখানে মেডিকেল টেস্ট করা হয়, স্যাম্পল নেওয়া হয় চুল থেকে, স্যাম্পল নেওয়া হয় ঘাম থেকে, স্যাম্পল নেওয়া হয় বিছানা থেকে, অবশ্যই তারপরে সব প্রমাণ, তারপরে অবশ্যই যে ব্যক্তি ধর্ষণ করেছে তার স্বীকৃতি নেওয়া হয়। সে এক মুহূর্তে স্বীকার করে যে সে ধর্ষণ করেছে। কেন? অতএব শরিয়া আইন সম্পর্কে আপনার পুরোপুরি ধারণাটা নাই বলেই আপনি বুঝতে চাচ্ছেন না। হদ প্রয়োগের জন্য প্রত্যক্ষদর্শী চারজন সাক্ষ্য লাগবে। দেখেন হুজুর, এগুলি কিন্তু খুবই বাজে ধরনের কথা। সরি, আমি ভেরি সরি। আপনি প্রথমেই বলতেছেন শরিয়া আইন সম্পর্কে আপনার কোনো ধারণা নাই বলে আপনি বলতেছেন। আরে ভাই, আমি তো শরিয়া থেকেই আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনি শরিয়া দিয়ে আমারে বলেন যে এটার মধ্যে আর কি প্রমাণ দেখাবে। তো আপনি আমার জ্ঞান আছে না দিয়েছে, এটা দিয়ে আপনি কি করবেন? আপনার জ্ঞান দিয়ে আমারে বুঝান। আমি আমার জ্ঞান দিয়ে বুঝাচ্ছি, আপনি যে বুঝতে চাচ্ছেন তাহলে বলেন যে আমি বুঝতে পারতেছি না, জ্ঞান নাই সেটা বলতেছেন কেন? আমি তো শরিয়া থেকে আপনাকে প্রশ্ন করতেছি রে ভাই। না, আপনি তো যদি রাগ না করেন আপনাকে, আপনি আমাকে আমি রাগ করতে চাইতেছি না তো। আপনি আমাকে তো বলতেছেন, আপনি আমাকে বলতেছেন তো যে আমি কিছু জানি না, এজন্য আমারে বুঝাইতে পারতেছেন না। ভাই আমার আপনি বুঝানোর জন্যই তো আপনি আমাকে বলবেন। আপনি বুঝার চেষ্টাও করতেছেন। আচ্ছা ঠিক আছে, বলেন। শরীয়তে মূল ভিত্তি হচ্ছে চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষ্য যদি দেখে সুস্পষ্টভাবে ফিজিক্যাল রিলেশন হয়েছে, তখন হদ কায়েম হবে। হদ হচ্ছে চূড়ান্তটা, মৃত্যুদণ্ড কিংবা 100 কষাঘাত। আর যদি চারজন উপযুক্ত সাক্ষ্য না থাকে, অন্যান্য সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তখন তাজির হবে। অর্থাৎ শরীয়তের কাজী কোরআন সুন্নাহর আলোকে উপযুক্ত পানিশমেন্ট দিবেন। সেটা হদ বলে গণ্য হবে না, সেটা তাজির বলে গণ্য হবে। কিন্তু কোন অবস্থায় জানাকার বা ধর্ষণকারী বিচারের আওতায় বাইরে থাকার কোনো সুযোগ নেই। কিন্তু প্রচলিত আইনে যারা বিশ্বাসী তারা ডিএনএ টেস্টটাকে যে মূল ভিত্তি ধরে, এটা ত্রুটিপূর্ণ, অবৈজ্ঞানিক। এটা দিয়ে পারিবারিক সম্পর্ক প্রমাণিত হয়, এটা দিয়ে ধর্ষককে ধর্ষণ করেছে সেটা প্রমাণিত হতে পারে। শরীয়তে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন চারজন সাক্ষী প্রমাণের ভিত্তিতে থাকবে। যে ধর্ষক স্বীকার করলো, তখন যিনি ধর্ষিতা তিনি তার পক্ষ থেকে প্রমাণগুলো উপস্থাপন করবেন, কখন আসছে, কখন ঢুকছে, কিভাবে, সেই প্রমাণের ভিত্তিতে বিচার হবে। কিন্তু এখানে একটা জিনিস যেটা বুঝাতে চাচ্ছি, একটা হচ্ছে হাদ আর একটা হচ্ছে তাজির। হদ প্রয়োগের জন্য অবশ্যই চারজন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগবে, কিন্তু চারজন সাক্ষী যদি নাও থাকে সেখানে তাজির হবে, বিচারের আওতার মুক্ত থাকার কোনো সুযোগ নাই। আর আপনি বলছেন আমি একটু স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি, স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। লেট মি ফিনিশ। আরেকটা কথা যে আপনি বললেন যে চারজন সাক্ষীর সামনে কেউ করবে নাকি, এটি তো শরিয়া আইনের সৌন্দর্য এবং ঐতিহ্য, যে আইন যত কঠোর প্রয়োগ তত কঠোর।
না হুজুর, এখানে তো আইনের মূল হুজুর আমি একটু স্টেপ বাই স্টেপ আইনের বুঝতে মূল চেষ্টা করি। উদ্দেশ্য আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করি। আইনের মূল উদ্দেশ্য হচ্ছে চেক এন্ড ব্যালেন্স। জি, শরিয়া আইনের উদ্দেশ্য এই না মানুষকে নিধন করা, হত্যা করা, কষ্ট দেওয়া, হার্ট পেইন দেওয়া। শরিয়া আইনের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শৃঙ্খলা রক্ষা করা। হুজুর আমি একটু বুঝতে চেষ্টা করি। হুজুর আপনার কথা শুনলে তো সারাদিনই শুনতে হবে, আমি একটু আমার কথা বুঝতে চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি এটা প্র্যাকটিক্যাল মনে হয় পৃথিবীর কোথাও কোনো জেনা বা ধর্ষণ 4 জন প্রত্যক্ষদর্শীর উপস্থিতিতে সম্ভব? আমি তো বললাম আপনাকে শুধু 4 জন প্রত্যক্ষদর্শী। না, এইটা সম্ভব কিনা, এইটা সম্ভব কিনা? হ্যাঁ, হতে পারে। হতে পারে 4 জনের সামনে রেখে ধর্ষণ হচ্ছে। একটা বাচ্চাকে ধর্ষণ 4 জনকে সামনে রেখে করবে না, 4 জনকে সামনে রেখে চাক্ষু সাক্ষী লাগবে তো। 4 জন দেখলো, চাক্ষু সাক্ষী লাগবে তো চাক্ষু সাক্ষী আরে জানালা খোলা ছিল, 4 জন তাকায় দেখলো। জানালা তাকায় 4 জনকে দেখাটা কি সম্ভব আপনার কাছে মনে হয়? হতে পারে। মানে কোন সোসাইটিতে এটা হতে পারে? এটা তো একটা অপশন, কেন আমি এই কথা বলতেছি, এবার আপনি সেকেন্ড ইয়াতে আনেন। সোসাইটিতে হতে পারে, আমি বলি আপনাকে। ইউরোপ আমেরিকায় তো ফ্রি সেক্স চলতেছে সব জায়গায়, সব রকম হচ্ছে। ইউরোপ আমেরিকায় বলতেছি না, আপনি আমাকে বলেন যে একটা শরিয়ার যেখানে প্রয়োগ করা হইতেছে সেখানে 4 জন দাঁড়া দেখতেছে একটা বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, এটা সম্ভব? আপনাকে আমি বারবার উত্তর দিচ্ছি, কিন্তু আপনি ঘুরে ফিরে এক জায়গায় আসতেছেন। জি, শুধু 4 জন সাক্ষীর ভিত্তিতে হবে তা না। যদি ধর্ষিতা নিজেও অভিযোগ করে যে আমি ধর্ষণের শিকার, তখন বিচার চালু হবে। ধর্ষিতাকে মাইরে ফেলছে, হ্যাঁ, তখন ধর্ষিতাকে মেরে ফেলার পর তখন তাজাসসুস হবে, অর্থাৎ যাকে সন্দেহ হচ্ছে, যাকে অভিযুক্ত করা হচ্ছে, তাকে শরিয়া আদালতে উপস্থিত করা হবে জবাবদিহিতার মাধ্যমে। আমার মনে হয় যে আপনি যদি কনভিন্স হন তাহলে ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা কথা বলি, যে মহিলা ধর্ষণের অভিযোগ আনছে সে যদি 4 জন সাক্ষী না জোগাড় করতে পারে, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? সে নিজে যদি একরার করে, না, সে বলল তাকে ধর্ষণ করা হয়েছে কিন্তু 4 জন সাক্ষী পাইলো না, তাইলে কি তার বিরুদ্ধে জেনার অভিযোগ হবে? তার বিরুদ্ধে? মেয়ের বিরুদ্ধে না। মেয়ে যদি ধর্ষণের শিকার হয়, তার মানে সে রাজি ছিল না, জোর করে করা হয়েছে, তাকে হদ দেওয়া হবে। না, সেইটা যে সে সত্য কথা বলতেছে এইটা আমরা কিভাবে মানবো? মানে বিচারক কিভাবে মানবে? আপনি বললেন না যে মেয়েটা তো কইরা তারপর তাকে ফাঁসায় দেওয়ার জন্য এটা করতে পারে, আমি জানার জন্য বলছি। তাইলে সেটা কিভাবে বোঝা যাবে? না, ওই ক্ষেত্রে সাক্ষী প্রমাণের ভিত্তিতে সে মাপ পেতে পারে। সাক্ষী প্রমাণের ভিত্তি মানে সাক্ষী প্রমাণ লাগবে, তাই তো? সাক্ষী প্রমাণ সব জায়গায় শুধু সাক্ষী প্রমাণ না, সাক্ষী প্রমাণ আছে, একরার আছে, তার কনসেপ্ট হলো কিনা এটাও একটা বিষয়, এটাও শরীয়তের মধ্যে ধর্তব্য, সে কনসেপ্ট হলো কিনা। আচ্ছা, এইটা কি শরিয়া সাপোর্ট করে যে বাবা মা দাদা দাদি বা নানা নানিকে খুন করলে খুনির মৃত্যুদণ্ড হবে, কিন্তু বাবা মা দাদা দাদি বা নানা নানি যদি ছেলে মেয়ে বা নাতি নাতনিকে খুন করে তবে খুনির মৃত্যুদণ্ড হবে না? এটা কোন সোর্সে পেলেন? আমি এটা পাইতেছি হচ্ছে ল 1.2.4 সহিহ তিরমিজি হাদিস 994-995। কিসে আবার বলেন? আমি এটা পাইতেছি সহিহ তিরমিজি হাদিস 994-95, শাফি আইন পৃষ্ঠা 584, ল 124। আপনি এটা জানেন কিনা, মানে আপনার তো এগুলি মুখস্থ, আপনি জানেন কিনা? জানলেই হবে, আপনি যেটা বলবেন সেটাই হবে। যে সেটা হচ্ছে যে বাবা মা দাদা দাদি যদি ছেলে বা নাতি এদেরকে খুন করে তাহলে মৃত্যুদণ্ড হবে না, কিন্তু যদি ছেলে উপরের দিকে খুন করে তাহলে হবে, নিচে দিকে করলে হবে না। ইজ ইট ট্রু? যেটা শরিয়ার অন্তর্ভুক্ত না, তাদের উপর শাস্তি প্রয়োগ হবে। বৈধভাবে সমালোচনা তো করতে দেওয়াই লাগবে। সে যারাই দায়িত্বে আছে সমালোচনায় যদি তাদের না থাকে, তারা তো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য তাদের ভালোর জন্যও, তাদের কন্ট্রোল করার জন্যও এগুলো আসলে করা দরকার। যারা বিরোধীতে আছে, বিরোধী দল মানে কি? বিরোধী দল তো বিরোধিতা করার জন্যে। এরা কি আপনার পক্ষে কথা বলবে? এরা তো বিরোধিতা করে আপনাকে সঠিক পথে রাখার জন্যেই সবসময় চেষ্টা চালাচ্ছে। আমরা 77 জন আছি বিরোধী দলে, আমরাও চেষ্টা চালাই ওনারা যেন আগের মতো হয়ে না ওঠে। আমরা চাই নিরপরাধ কোনো মানুষ যেন বিপদে না পড়ে। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে এমন কোনো কথা, এমন ট্রল না করা উচিত যে কাজের সাথে সে জড়িত না।
যেহেতু উনি সরাসরি জড়িত ছিলেন, তার ভিডিও আছে, এই কারণে আমি ইসলামের দিকে তাকে এই কথা বলেছিলাম। পরবর্তীতে সংসদের ভেতর ওনাকে বললাম যে বিষয়টা এমন হয়েছে, উনি বলছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ওই ভক্তরা এগুলো করে, অসুবিধা নেই। তারপরেও তো মামলা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার পরে, সমন জারি হওয়ার পরে আমরা তো এখন অলরেডি ঠিক আছি। ওখানে ওই যে সংসদে ওই সময় একটা ছেলে কাঁচি নিয়ে সিরাজগঞ্জ থেকে, সেটাও সিরাজগঞ্জ থেকে, আমার এই সিরাজগঞ্জের রাসুলি গেছে মনে হয়, যা কিছু হয় দেখছি সিরাজগঞ্জের কেন্দ্রিক, এরা ওখান থেকে একটা ছেলে এসে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ তাকে ধরে বলে যে এখানে কি, ওনাকে বলেছে সংসদ ভেঙে ফেলবো। যে হাতে কাঁচি কেন, যে কাঁচি দিয়ে সংসদ ভাঙবো। তার মানে ওর মেন্টাল সমস্যা ছিল মাথা। আমার সাথে যেহেতু পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসা করার পরে যে এইগুলো করো কেন, বলে আমরা ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি। আমির হামজার, হারুন ইজহারের, আলী হাসান ওসামার, মামুনুল হকের, বিভিন্ন রকমের নাম বলে, তাদেরকেই ধরে নিয়ে আসে। তার ভেতরে আমিও ছিলাম, ওর সাথে আমি জেলেও ছিলাম 3 বছর। জিজ্ঞাসা করলাম যে আমাকে জীবনে দেখেছো, চেনো? বলছে না, আমাকে বলতে বলেছে, আমরা এইভাবে বলিছি। মানে সাজানো ছিল পুরো বিষয়টাই। সে ছেলেটা মনে হয় এখন বের হয়েছে কিনা জানি না। আমরা তো 3 বছর ভেতরে থেকে আসলাম। তো এর পরবর্তীতে এখন জেলে থাকাকালীন আমির জামাতের সাথে ছিলাম আমি, ডক্টর শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, ওনার সাথে ছিলাম। সিরাজগঞ্জের এখন এমপি যিনি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশের, ওনার সাথে ছিলাম অনেকদিন। মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। এমনকি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু কিয়াসউদ্দিন মামুন ভাই, এরপরে মিয়া নুরউদ্দিন অপু ভাই, এইরকম মানুষগুলো সব আমাদের সাথে, আমরা এক জায়গায় ছিলাম। 3 বছর এক জায়গায় থাকাকালীন পারিবারিক একটা সম্পর্কও তাদের সাথে আমাদের আছে। তো জামাত ইসলামী বাংলাদেশ আমি আগেও সাপোর্ট করতাম, অ্যাক্টিভ ছিলাম না। তো জেলে এসে ওনাদের এই আচরণগুলো দেখে, আর অধিকাংশ মানুষই তো সব জামাতের ভেতরে, তাদের সাথে চলাফেরা করা, কথাবার্তা বলা, আকৃষ্ট হয়ে পড়াশোনা করার মাধ্যমে বাইরে এসে আমি জামাতের রোকন হই 24 সালে। 24 সালে তো বের হলাম, এসে 25 সালে রোকন হলাম। আর এই যে নির্বাচনে আমারে দাঁড় করিয়ে দিল জামাত ইসলামী থেকে। ওই আসনে যিনি ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার অসুস্থ, মুরব্বী হয়ে গেছে, উনি নড়তে পারে না একা একা ওইভাবে। এই কারণে ওনারে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাইনাস করে আমার নামটা ঘোষণা দিল। এই যে ওই ইসলামী জলসা থেকে বা তাফসির মাহফিল থেকে একবারে রাজনীতির ময়দানে আসা। মূলত আমিরে জামাত আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এনাদের কারণেই জামাত ইসলামীতে যোগ দেওয়া। ওনাদের কাছ থেকে দেখেছি তো, ওনাদের আচরণ, ওনাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, এখলাস, আমি সব একেবারে কাছ থেকে দেখা। আরও অনেক আলেম ছিল আমার সাথে, প্রায় 75 জন আলেম ছিল হেফাজত ইসলামের। আমরা সব এক ব্লকে থাকতাম। সেটা এখন এই যে অবস্থায় আছে, এই সংসদ চলছে, মনে হয় 7 তারিখ থেকে সংসদ শুরু হবে। 4, 5, 6 আমাদের একটা ট্রেনিং আছে এমপিদের। আমরা ছিলাম নেম ভবনে, হঠাৎ করে এই সংসদ ছুটি হওয়ার কারণেই আমরা সবাই বাড়িতে ছিলাম। আবার এসেছি। কিন্তু আমি আর আমার বাবা, আমরা 2 জন তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই, সাপোর্টও করি নাই, আমরা বিরুদ্ধে ছিলাম। এই কারণেই তো এত রাগ, গোষ্ঠীর লোকেরও রাগ। আমার দাদার বাবা ছিল মেম্বার, দাদা আমার চাচাতো দাদা যেটা আব্দুল হামিদ কাজল, উনি চেয়ারম্যান ছিল কয়বার। এরপরে দাদার শালা ছিল আব্দুর রশিদ, উনি আবার জামাতের চেয়ারম্যান আমাদের ইউনিয়নে। এরপরে আমার এক দাদির ছেলে, তার মানে চাচা, উনি ছিল প্রায় 2 বার এই আওয়ামী লীগের সময়। এই তার মানে প্রায় চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাদের ইউনিয়নে 30-35 বছর তো একাধারেই এনারাই আছে। তো সেই হিসাবে আমি বিরুদ্ধে ছিলাম সারা জীবনই। সে যতদিন কোরআন হাদিস বুঝেছি, সেই ছোটোকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। যদিও বাবা অ্যাক্টিভভাবে কোনো দল করতো না, এখন উনি জামাতের ইউনিটের মানে ওয়ার্ডের আমির। আমার চাচারাও, আমার গোষ্ঠীর লোকও এখন প্রায় অন্তত 100 ভাগের 90 ভাগে ইসলামী লাইনে চলে এসেছে। আরও আমি এমপি হওয়ার পরে আরও চুকেছে বেশি। আমরা তো চেষ্টা করব মানবতার জন্য, ইসলামের জন্য কাজ করার। এরপরে কপালে যেগুলো আছে সেগুলো তো ঘটবে। কিন্তু ওনার সাথেও যা হয়েছে ওইটাও মানুষের আচরণ না। আমরা অত নিচে নামতে চাই না কারো দ্বারা। জামাত ইসলামী বাংলাদেশে শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশেই
কারো পক্ষে বিপক্ষে অন্তত মিথ্যা মামলা দেয়নি, এই রেকর্ড আছে।